আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্তবর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জারুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, কবিতার নাম অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। আজ শুনবেন তাঁর লেখা গল্প ভুতুড়ে ফুটবল। পাঠের প্রয়োজনে গল্পে কিছু সম্পাদনা করতে হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। শুনছেন গল্পডিয়ান। এখানে আমরা প্রতিষ্ঠিত ও উদীয়মান বিভিন্ন লেখকের গল্প পাঠ করি। কোনো রকম অন্ধবিশ্বাস ও মাদকদ্রব্য ব্যবহারে উৎসাহ দেওয়া গল্পডিয়ানের উদ্দেশ্য নয়। নিছক গল্প বলা ও শোনার আনন্দেই এই আয়োজন। আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পডিয়ান ইউটিউব চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে পরিচিতদের মধ্যে পৌঁছে দিন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক বাংলা কবিদের অন্যতম। জন্ম 19 অক্টোবর 1924, প্রয়াণ 25 ডিসেম্বর 2018। কলকাতার যিশু, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, উলঙ্গ রাজা প্রভৃতি জনপ্রিয় কবিতার পাশাপাশি লিখেছেন একাধিক গল্প ও উপন্যাস। প্রাপ্তবয়স্কদের জন্য তার সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম ভাদুড়ি মশাই। আজ গল্প পাঠে শুভ্রাংশু, অনিরুদ্ধ, রাজদীপ, জয়ন্ত, অর্ণব, সমর ও সংগ্রামিকা। পোস্টার ও ক্যালিগ্রাফি শুভম। সামগ্রিক সম্পাদনা, নির্দেশনা ও আবহ নির্মাণে আমি শুভ্রাংশু। শুরু হচ্ছে গল্পডিয়ানের আজকের গল্প ভুতুড়ে ফুটবল। আজ রবিবার 6 এপ্রিল। কৌশিককে সঙ্গে নিয়ে ভাদুড়ি মশাই গত শুক্রবার কলকাতায় এসেছেন। কৌশিক বুধবার ব্যাঙ্গালোরে ফিরে যাবে। কিন্তু ভাদুড়ি মশাই তার সিবিআই অর্থাৎ চারু ভাদুড়ি ইনভেস্টিগেশনের একটা অফিস যেহেতু এখানেও খুলতে চান, তাই পুরো মাসটাই তাঁর কলকাতায় কাটাবার সম্ভাবনা। শুনলুম ক্যামাক স্ট্রিটে একটা অফিস বাড়ির দোতলায় বেশ খানিকটা ফ্লোর স্পেস পেয়েও গেছেন। তাতে পার্টিশনের ব্যবস্থা করে দিব্যি 3টে ঘর আর একটা অ্যাটাচড বাথ করে নেওয়া যাবে। এখন একজন রিসেপশনিস্ট কাম টাইপিস্ট আর মোটামুটি কাজ জানা 2জন লোক পেয়ে গেলেই হয়। কথাবার্তা দিব্যি এগোচ্ছিল। ইতিমধ্যে একগাদা খবরের কাগজ এসে যাওয়ায় সবাই তার উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাদুড়ি মশাই ইস্টার্ন কুরিয়ারের ফার্স্ট পেজের হেডলাইনগুলো দেখে নিয়ে ভিতরের পাতা খুলে জাম্বেলের সমাধান করতে লেগে যান। আর এদিকে সেন্টারে যুক্তফ্রন্ট থেকে কংগ্রেসের সমর্থন প্রত্যাহারের ফলে দেশের রাজনীতি এবার কোন দিকে মোড় নেবে তাই নিয়ে অরুণ সান্যাল, কৌশিক, সদানন্দবাবু ও আমার মধ্যে আলোচনা চলতে থাকে। অরুণ সান্যাল তাতে বিশেষ উৎসাহ না পেয়ে খানিক বাদে একটা মেডিকেল জার্নাল টেনে নেন। কৌশিকও ধুর, রাজনীতি আবার ভদ্রলোক করে বলে খেলার পাতায় চলে যায়। আর তার পরে পরেই হাতের কাগজ থেকে মুখ না তুলেই কৌশিক বলল, এ তো বড় অদ্ভুত ব্যাপার মামাবাবু। আমাদের জার্নালিস্টের কি মাথা খারাপ হয়ে গেল? এতে কি কাণ্ডজ্ঞান বলে কিছু থাকতে নেই? কথাটা ভাদুড়ি মশাইয়ের উদ্দেশ্যে বলা হয়েছিল, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। সম্ভবত কিছু শুনতেই পাননি। না পাওয়াই স্বাভাবিক, কেননা নিবিষ্ট চিত্তে তিনি এখন ইস্টার্ন কুরিয়ারের আজকের ওয়ার্ড জাম্বেলের উত্তর খুঁজছেন। আমি নিজে যেহেতু খবরের কাগজে কাজ করি, তাই কি খবর দেখে জার্নালিস্টদের কাণ্ডজ্ঞান সম্পর্কে কৌশিকের হঠাৎ সন্দেহ দেখা দিল, এই পাল্টা প্রশ্নটা করতে যাচ্ছিলুম, কিন্তু মুখ খুলবার ফুরসত পেলুম না। সদানন্দবাবু একেবারে ঝাঁপিয়ে পড়ে বললেন, ঠিক বলেছ, লাখ কথার এক কথা বলেছ। এই তোদের কাণ্ডজ্ঞান, হ্যাঁ? চোখের সামনে কি হচ্ছে দেখতে পাস না?
অরুণ সান্যাল একটা সদ্য আসা মেডিকেল জার্নালের পাতা উল্টাচ্ছিলেন। সেটা সরিয়ে রেখে বললেন, কি হচ্ছে বুঝদা? সদানন্দবাবু তার গলার পর্দা আরো এক ধাপ চড়িয়ে বললেন, বাহ, তাও বলে দিতে হবে। শহরটা যে চোর ছেচড়ে আর গুন্ডা বদমাইশে ভরে গেল মশাই। আজ এখানে ফ্ল্যাটে ঢুকে বন্দুক কুচিয়ে ডাকাতি করছে, তো কাল ওখানে দিনে দুপুরে বোমা ফাটিয়ে টাকার থলে কেড়ে নিচ্ছে। আর এই খবরের কাগজের লোকগুলো হয়েছে তেমনি। আরে এই যে ললেসনেস, কোথায় হের এগেইনস্টে রোজ একটা করে কড়া এডিটোরিয়াল লিখবি, তা না, তোরা আছিস শুধু পলিটিক্স নিয়ে। কে কাকে নিকম্মার ধাড়ি বলেছে, আর কার বউ সরকারি বাড়িতে খাটাল বসিয়ে লাখ টাকার দুধ বিক্রি করছে। আরে বলুক না, করুক না, এই নিকম্মাই বলুক আর অকম্মাই বলুক, আরে দুধ বেচুক আর রাবড়ি বেচুক, তাতে তোর কি? খালি পলিটিক্স আর পলিটিক্স। ঠিক বলেছ কৌশিক বাবাজি, এই পলিটিক্সই আমাদের ডুবিয়ে মারল। শুনে কৌশিক বলল, যা বাবা, আমি মোটেই পলিটিক্সের কথা ভাবছি না। এবার সদানন্দবাবু ভ্যাবাচাকা খেয়ে বললেন, পলিটিক্স নয় তাহলে? ওদিকে ভাদুরী মশাইয়ের জাম্বল মিলে গিয়েছিল। মৃদু গলায় তিনি বললেন, হয়েছে, একটা পাচ্ছিলুম না, তা উল্টে পাল্টে সেনল্যাক যদি ক্যান্সেল হয় তো তার মধ্যেই তো পেয়ে যাচ্ছি। সব মিলিয়ে ম্যাজিক ওয়ার্ডটা তাহলে দাঁড়ালো ক্রিকেট। ও হ্যাঁ, তুই যেন কি বলছিলি কৌশিক? আমি পলিটিক্সের কথাও ভাবছিলুম না, ক্রিকেটের কথাও ভাবছিলুম না। যেখানে মাত্র 120টা রান দরকার, সেখানে 100 রান তুলতে যাদের কালঘাম ছুটে যায়, তাদের নিয়ে আবার ভাববার কি আছে? অরুণ সান্যাল বললেন, তাহলে আমি ভাবছিলুম ফুটবলের কথা। ক্রিকেটের তুলনায় ফুটবলটা কি আমরা ভালো খেলছি নাকি? চুনি পিকে বলরামের সময় যা খেলতুম সেই তুলনায় অর্ধেক ভালো খেলছি না। তবে হ্যাঁ, মাঝখানে যে অধঃপতনটা ঘটেছিল সেটা একটু সামলে নেওয়া গেছে। এবারকার ন্যাশনাল লিগ আর নেহরু কাপের খেলা দেখে অন্তত সেরকমই মনে হলো। একটুক্ষণ চুপ করে রইল কৌশিক, তারপর বলল, কিন্তু মুশকিলটা কি হয়েছে জানো বাবা? অরুণ সান্যাল ফুটবল বলে নয়, কোনো খেলারই খবর বিশেষ রাখেন না। মাঠ ময়দানের ব্যাপার ট্যাপার নিয়ে আসলে কোনো উৎসাহই নেই তার। তবু ছেলের কথার উত্তরে কিছু একটা না বললে ভালো দেখায় না, তাই আমতা আমতা করে বললেন, কেন, আবার মুশকিলের কি হলো? কি মুশকিল হলো সেটা কিরণ বাবাকে জিজ্ঞেস করো। বলে আমার দিকে তাকিয়ে বলল, এই তোমরা মানে জার্নালিস্টরা হচ্ছে যত নষ্টের গোড়া। ফুটবলে আমাদের পারফরমেন্সের গ্রাফের লাইনটা যেই না একটু উপরে উঠতে শুরু করেছে, অমনি তোমরা এমন হই হই বাদিয়ে দিলে যে আর দেখতে হবে না, লাইনটা আবার মুখ থুবড়ে পড়লো বলে। কথার ঝাঁজ থেকেই বোঝা যাচ্ছিল কৌশিক বেশ রেগে আছে, কিন্তু রাগের কারণটা যে কি সেটাই ঠিক ধরতে পারছিলুম না। ভাদুরী মশাই, সদানন্দবাবু আর অরুণ সান্যালের মুখ দেখে মনে হলো তাঁরাও কিছু ধরতে পারেননি। ভাদুরী মশাই বললেন, একটু বুঝিয়ে বলবি? সদানন্দবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, একটু বুঝিয়ে বলো তো। কৌশিক তার হাতের বিশ্ববার্তা কাগজখানা আমার দিকে এগিয়ে ধরে খেলার পাতার একটা 3 কলম জোড়া হেডলাইনের উপরে আঙুল রেখে বলল, পড়ে দেখো, তাহলেই সব বুঝতে পারবে। বিশাল টাইপের বিরাট হেডলাইন। সেখানে লেখা আছে, যে গোল দেখলে পেলে আর মারাদোনাও তাজ্জব হয়ে যেত। সদানন্দবাবু বললেন, পড়ে শোনান, আমরাও শুনতে চাই। অগত্যা যেমন হেডলাইন তেমন কোচি থেকে পাঠানো প্রতিবেদনও পড়ে শোনাতে হলো। বিশ্ববার্তার স্পোর্টস রিপোর্টার ধনঞ্জয় চাকলাদার লিখেছেন, উজবেকিস্তানের বিরুদ্ধে আমাদের বিজয়ন যে গোলটি করলেন তাকে বিশ্বমানের গোল বললেও খুবই কম বলা হয়। কেননা ইউরো কাপ আর কোপা আমেরিকার কোনো খেলাতেই এমন অত্যাশ্চর্য গোল দেখবার সৌভাগ্য আমাদের হয়নি, এমনকি গত 3 বারের বিশ্বকাপেও না। দুদিকে 2 হুমদ জোয়ান উজবেক ডিফেন্ডার ভালো করে ঘুরে দাঁড়াবার জায়গাটুকু না রেখে তারা বিজয়নের গায়ের সঙ্গে একেবারে আঠার মতো সেঁটে রয়েছেন। অথচ তারই মধ্যে সামান্য একটু টলে গিয়ে বলটাকে অল্প তুলে নিয়ে মুখ না ঘুরিয়েই বিজয়ন যে বাইসাইকেল কিক করলেন, গোলকিপারের মাথার উপর দিয়ে তাতেই বল গিয়ে জালে জড়িয়ে গেল।
এ একেবারে অর্জুনের লক্ষ্যভেদ। দর্শকরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনি, তারপরেই তারা উল্লাসে ফেটে পড়ে। উল্লাস স্বাভাবিক, কেননা অনেক ভাগ্য করে জন্মালে তবেই এমন একটি গোল দেখবার সুযোগ পাওয়া যায়। সত্যি বলতে কি, পেলে আর মারাদোনাও এই গোল দেখলে তাজ্জব হয়ে যেতেন। তবে আমার ধারণা ভারতের মাঠে এই ধরনের গোল হয়তো আমরা আর দেখতে পাবো না, কেননা বিদেশিরাও বিজয়নের এই খেলা টিভির পর্দায় দেখেছে নিশ্চয়ই। এবং এই গোলের পর ব্রিটেনের ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের রিয়াল মাদ্রিদ, হল্যান্ডের আয়াক্স, ইতালির এসি মিলান ও আর্জেন্টিনার বোকা জুনিয়র্স থেকে বিজয়নের ডাক পড়তে বাধ্য। আসন্ন অনিবার্য সেই দিনটিকে আজ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এইসব বিশ্ববিখ্যাত ক্লাবের ধনকুবের কর্তারা যখন চেক বই হাতে নিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের জাম্বো জেট থেকে দিল্লি, কলকাতা, মুম্বাই কি চেন্নাই এয়ারপোর্টে এসে নামবেন ও নেমেই কানেক্টিং ফ্লাইট ধরে যাত্রা করবেন তিরুবনন্তপুরমের দিকে। এবং থাক থাক কিরণ মামা, আর পড়ার দরকার নেই। পুরো সেন্টেন্সটা কমপ্লিট করার আগেই কৌশিক আমাকে থামিয়ে দিল। তারপর বলল, যেটুকু পড়েছো তাতেই তোমাদের জার্নালিস্টদের কাণ্ডজ্ঞানের বহরটা টের পাওয়া যাচ্ছে। এরপরে তুমি নিজেই বোধহয় বিষম খেতে শুরু করবে। কাগজ থেকে মুখ তুলে দেখলুম ভাদুরী মশাই আর অরুণ সান্যাল মুখে রুমাল চাপা দিয়ে হাসির বেগ সামলাচ্ছেন। তারই মধ্যে সদানন্দবাবুকে দেখে একটু অবাক হতে হলো, কেননা একমাত্র তাঁরই মুখে কোনো হাসি নেই। গম্ভীর গলায় বললেন, এতে এত হাসির কি আছে? কৌশিক বলল, নেই? তার মানে আপনিও মনে করেন যে ভালো একটা গোল করেছে বলেই বিশ্ববিখ্যাত এইসব ক্লাব অমনি বিজয়নকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেবে? ভাদুরী মশাই বললেন, ডেসক্রিপশন থেকে তো মনে হচ্ছে, মানে অন্য সব কাগজও দেখলুম তো, তাতে তো বলতেই হয় যে গোলটা সত্যি চমৎকার দিয়েছে। আহা, আমি কি বলছি যে ওটা চমৎকার গোল নয়? অফকোর্স ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট গোল। কিন্তু তাই বলে যদি কেউ বলে যে পেলে আর মারাদোনাও এই গোলটা দেখলে তাজ্জব হয়ে যেত, তো আমি বলবো তার কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই। সদানন্দবাবু বললেন, দেখো কৌশিক, এর মধ্যে তুমি দুবার পেলে আর ওই মারাদোনার নাম করেছো, তো একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে পারি? করুন। এরা কারা? হতভম্ব হয়ে কৌশিক বলল, যা বাবা, এরা কারা আপনি জানেন না? এরা হচ্ছেন সেই তারা ফুটবলে যাদের অল টাইম গ্রেট বলা হয়। কেন, টিভিতে আপনি মারাদোনার খেলা দেখেননি? সদানন্দবাবুর মুখ দেখে মনে হলো না যে কৌশিকের কথা শুনে তিনি বিন্দু মাত্র দমে গিয়েছেন। একই রকমের গম্ভীর গলায় বললেন, না হে, দেখিনি, কিন্তু তাতে হলোটা কি? কৌশিক হেসে বলল, কি আর হবে, একজন জিনিয়াস কিভাবে ফুটবলটাকে নিয়ে যা খুশি তাই করতে পারে সেটা দেখতে পাননি, এই আর কি। বটে, তা ফুটবল নিয়ে যা খুশি তাই কি ওই একটা লোকই করতে পারতো? আর কেউ পারতো মানে পেলের পরে ওই এক মারাদোনা ছাড়া আর কেউ পারতো বলে তো জানি না। এবার ঠাট্টার গলায় কৌশিক বলল, কেন, আপনি কি জানেন নাকি? সদানন্দবাবু তক্ষুনি এই প্রশ্নের জবাব দিলেন না। চা এসে গিয়েছিল। নিজের পেয়ালায় আলতো একটা চুমুক দিয়ে পেয়ালাটাকে ধীরে সুস্থে পিরিচের উপর নামিয়ে রেখে তিনি কৌশিকের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, হ্যাঁ, হাবলা বারুজ্জের খেলা দেখেছো? এবারে কৌশিকেরই ভেবাচাকা খাওয়ার পালা। আমতা আমতা করে বলল, না তো। ঠোঁট বেঁকিয়ে সদানন্দবাবু বললেন, কি করেই বা দেখবে, তোমার বাবাও তখনও জন্মাননি, তোমার তো কথাই ওঠে না। অরুণ সান্যাল বললেন, হ্যাঁ বলেন কি, তিনি কবেকার মানুষ? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 সাল। তিনি তারও 12 বছর আগে, মানে 1902-তে জন্মেছিলেন। ছেলেবেলায় আমরা তার খেলা দেখিছি। ও সে কি খেলা রে বাবা! ওই হরিচরণ মেমোরিয়াল শিল্ডের খেলায় ওই চুচড়ো ইউনাইটেডকে একাই 1 ডজন গোল দিয়েছিলেন। কৌশিক বলল, কলকাতায় খেলতেন?
আমাদের এই ময়দানের কথা বলছো তো? মাত্র একবারই এখানে খেলতে নেমেছিলেন। এ হলো 1920-র কথা, ওই গোরা টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ। সাহেবগুলোকে তাতেই এত কাঁদিয়ে ছাড়েন যে সেই রাত্রিরেই ওই হুগলি ম্যাজিস্ট্রেটের কাছে তারা একজন মেসেঞ্জার পাঠিয়ে দেয়। মেসেঞ্জার গিয়ে হাকিমকে বলে যে স্টপ দিস হাবলা বাড়ুচ্ছে, ডিফেন্স অফ ইন্ডিয়া আইনে ওর মুভমেন্ট রেস্ট্রিক্ট করো, ওকে যদি কলকাতায় আসতে দাও তাহলে এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা যাবে না, ব্রিটিশ গভর্নমেন্টের প্রেস্টিজ ও একেবারে পাঞ্চার করে দেবে। ব্যাস, হাবলা বাড়ুজ্জে তার পরদিনই ওই তারকেশ্বর লাইনের নসিপুরে, মানে তার বাড়িতে, ওখানে ফিরতেই হুকুম জারি হয়ে গেল যে হুগলি জেলার চৌহদ্দি ছেড়ে তিনি কোথাও যেতে পারবেন না। তার ফল কি হলো ভাবতে পারো? কি হলো? ওই 1920-তেই মোহনবাগান ফর দি সেকেন্ড টাইম আইএফএ শিল্ড জেতার যে চেষ্টা চালাচ্ছিল, আর তার জন্য হাবলা বাড়ুজ্জেকে এই টিমে ঢোকাবার ব্যবস্থা একেবারে পাকা করে ফেলেছিল, কিন্তু সেটা আর সাকসেসফুল হলো না। এসব কথা আপনি কার কাছে শুনলেন? কেন, আমার বাবার কাছে। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে সদানন্দবাবু বললেন, ওহে বাবধান, সারা জীবন সাহেব চড়িয়ে খেয়েছি, সাহেব চিন্তা আমার আর বাকি নেই। ওদের মধ্যে আমাদের কোম্পানির ওই জেনকিন্স সাহেবের মতো ভালো মানুষও যেমন আছে, তেমনি কুচুটে বজ্জাত কি কিছু কম আছে নাকি? তা যদি না থাকতো তো ওই মারাদোনার নাম না কপছে তোমরা আজ হাবলা বাড়ুজ্জেকে মাথায় তুলে নাচতে। ভাদুড়ি মশাইয়ের দিকে তাকিয়ে দেখলুম তার চোখের মধ্যে ঈষৎ কৌতুকের ছোঁয়া লেগেছে, তবে হাসিটাকে তিনি ঠোঁট পর্যন্ত আসতে দিচ্ছেন না। তিনি বললেন, একটু আগে বলছিলেন যে ছেলেবেলায় আপনি তার খেলা দেখেছেন, এটা কোথায় দেখলেন? সদানন্দবাবু বললেন, সিঙ্গুরে। তারকেশ্বর বলতে যে জায়গাটা আপনারা বোঝেন, আমরা ঠিক সেখানকার লোক নই। ওর খুব কাছেই হচ্ছে সিঙ্গুর, আমরা সেই সিঙ্গুরের বাসিন্দা। আর সেখানকার মাঠে হাবলা বাড়ুজ্জের খেলা আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখি। আমার বয়স তখন আর কত হবে, মেরে কেটে 5 কি 6। সেদিনকার খেলার ডিটেলস আমার মনে নেই, তবে এটা ভুলিনি যে হাফ টাইমের আগে একটা লোক দমাদম 4-5টা গোল হাঁকড়ে দিয়েছিল। পরে শুনলাম সেই হচ্ছে হাবলা বাড়ুজ্জে। দ্বিতীয়বার তার খেলা কবে দেখলেন? ইন দি ইয়ার 1942। ওই জাপানিরা হাতিবাগানে বোমা ফেলেছিল বলে আমরা সেবার কলকাতার পাট তুলে দিয়ে মাস 6 জন্য আমাদের গ্রামের বাড়িতে চলে যাই। 1942? আপনারই হিসেবে হাবলা বাড়ুজ্জের বয়স তো তখন 40 হয়ে গেছে। হ্যাঁ, তা তো হয়েইছে, কিন্তু ওই বুড়ো হাড়ে যা ভেলকি দেখালেন না, ও। এবারে সদানন্দবাবু দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বললেন, অপূর্ব অপূর্ব। সেই খেলাতেই তো চুচুড়ি ইউনাইটেডকে গুনে গুনে 1 ডজন গোল দেন। কি বলবো মশাই, খেলাটা যেন এখনো আমার চোখের সামনে ভাসছে। এদিকে হাবলা, ওদিকে হাবলা, সেদিকে হাবলা, যেদিকে তাকাই শুধু হাবলা আর হাবলা। গোটা মাঠে তাকে ছাড়া কাউকে দেখতেই পাওয়া যাচ্ছে না, ভাবা যায়? একটুক্ষণের জন্য চুপ করলেন সদানন্দবাবু, তারপর একটু গলা নামিয়ে বললেন, কিন্তু তার ঠিক 1 সপ্তাহ বাদে ঘটল এক অদ্ভুত ঘটনা। ওহ, সে কথা ভাবলেই এখনো গায়ে কাঁটা দেয়। এটা কি রকমের ব্যাপার হলো বোস জেঠু? কৌশিক কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সদানন্দবাবু শেষ কথাটায় একটা রোমাঞ্চকর গল্পের গন্ধ পেয়ে যাওয়ায় অরুণ সান্যাল তাকে থামিয়ে দিয়ে বললেন, আহ, তুই দেখছি বকর বকর করে সকলের মাথা ধরিয়ে দিবি, একটু চুপ কর তো। নিন বোঝদা, কি ঘটেছিল বলুন। সদানন্দবাবু চুপ করে আছেন দেখে অরুণ সান্যাল বললেন, কি বোঝদা, চুপ করে আছেন কেন? গায়ে কাঁটা দেবার মতন কি হয়েছিল বলুন, এইভাবে দগ্ধে মারবেন না তো। ওদিকে মালতী রান্নার কাজে ব্যস্ত, তাই
কাজের মেয়েটিকে দিয়ে ইতিমধ্যে সে 1 প্লেট পকোড়া পাঠিয়ে দিয়েছিল। সদানন্দবাবু প্লেট থেকে আলগোছে একটা পকোড়া তুলে নিয়ে মুখের মধ্যে চালান করে বললেন, ওরে ভাই, সে এক ভয়ঙ্কর ব্যাপার। ওই যে খেলার কথা বলুন না, তার 1 সপ্তাহ বাদে ওই কামারকুণ্ডু যজ্ঞেশ্বর শিল্ডের সেমিফাইনালে আমাদের সিঙ্গুরের টিমকে নামতে হবে এগেনস্ট গুপ্তিপাড়া বুলেট। তো হাবলার সেদিনকের খেলা দেখেই আমাদের সিঙ্গুর অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি রতনমণি সাঁতরা উনি বললেন, কোনো কথা নয়, এই নাও 50টা টাকা, এ আমি নিজের গাঁট থেকে দিচ্ছি। এই টাকা নিয়ে কাল সকালেই নসিপুরে গিয়ে হাবলা বাণুজ্যকে হায়ার করে ফেলো, নয়তো গুপ্তিপাড়ার যা মারকাটারি টিম, সেমিফাইনালে তারা আমাদের কাঁদিয়ে ছাড়বে। তো তাই হলো। ভাদুড়ি মশাই বললেন, তাই হলো মানে গুপ্তিপাড়া আপনাদের কাঁদিয়ে ছাড়লো? আরে না মশাই, তাই হলো মানে হাবলাকে আমরা হায়ার করে ফেললো। আর সেমিফাইনালের খেলায় কোথায় গুপ্তিপাড়া আমাদের কাঁদিয়ে ছাড়বে তা নয়, হাফ টাইমের আগেই 7-7টা গোলকে তারাই হাফ উষ্ণায়নে কাটতে লাগলো। তাদের ক্যাপ্টেন এসে বলল, আরে মশাই, ম্যাচটা আমরা সারেন্ডার করে দিচ্ছি। আমরা 7th গোলটা আটকাতে গিয়ে আমাদের গোলকিপারের পাঁচের আর একখানা হাড় বোধহয় ভেঙে গেছে, রাইট আউটটাও নেন যাচ্ছে। লেফট ব্যাকের কিছু একটা হয়েছে নিশ্চয়ই, নয়তো ওরকম নীতি পরে কাতরাতো না। এবারে আমাদের ভালো ভালো বাড়ি ফেরার ব্যবস্থা একটা করে দিন। ব্যাস, ড্যাং ডেঙিয়ে আমরা ফাইনালে উঠে গেলুম। শুনে অরুণ সান্যাল বললেন, তারপর ফাইনালে কগলে জিতলেন? এবারে সদানন্দবাবু নিমপাতা চিবানো মুখ করে বললেন, জিতলাম কোথায়, এরে ভূত হয়ে গেল ওই বাঁশবেড়ের হংসেশ্বরী স্পোর্টিং ক্লাবের কাছে। সেমিফাইনালে 7 গোলে জিতেছিল, তা অর্ধেক খেলা বাকি থাকতে, আর ফাইনালে খেয়ে গেল 8 গোল। ওই কামারকুণ্ডু স্পেকটেটররা একেবারে ছেঁচা করতে লাগলো। তার মানে হাবলা বাড়ুজ্যকে আপনারা ফাইনাল খেলার দিন মাঠে নামাতে পারেননি? সদানন্দবাবু বললেন, না মশাই, পারিনি। অবশ্যই সেমিফাইনালের দিনে যে তিনি মাঠে নেমেছিলেন তাও বলতে পারছি না। তার মানে? প্লেট থেকে আরো একটা পকোড়া তুলে মুখের মধ্যে ফেলে দিয়ে সদানন্দবাবু বললেন, বেড়ে করেছে, কিন্তু সকালে আমার 2nd কাপ খাওয়া হয়ে গেছে ঠিকই, তবে এর সাথে আর 1 কাপ চা হলে মন্দ হতো না। ভাদুড়ি মশাই হেসে বললেন, এসে যাবে এসে যাবে, তার আগে গল্পটা শেষ করুন তো। সেমিফাইনালের দিন কে তাহলে মাঠে নেমেছিল? তা যদি বলতে পারতুম তবে তো ল্যাটা চুকেই যেত, কিন্তু বলতে পারছি কোথায়। অরুণ সান্যাল সেই একই কথার পুনরুক্তি করলেন। তার মানে? কাজের মেয়েটি দ্বিতীয় রাউন্ডের চা দিয়ে গেল। ট্রে থেকে লিকারের কাপটা তুলে নিয়ে তাতে আলতো করে ঠোঁট ঠেকিয়ে সদানন্দবাবু বললেন, বলছি সেমিফাইনালে হাবলার দাপট দেখে আমাদের সাঁতরা মশাই তক্ষুনি ঠিক করে ফেলেছিলেন যে ফাইনালের খেলাতেও একে চাই। খেলা শেষ হতেই তার গাঁট থেকে আরো 50 টাকা বার করে হাবলার দিকে এগিয়ে ধরে বললেন, ফাইনালের জন্য এই টাকাটা দিয়ে তোমাকে বুক করে রাখলুম, জেতাতে পারো তো আরো 25 টাকা দেবো। কিন্তু তাতে কি হলো জানেন? কি হলো? হাবলা বাড়ুজ্জে বলল, নিজের হাতে তো আমি টাকা নিই না, কাল সকালে বরং এই টাকাটা আপনারা আমার মায়ের হাতে দিয়ে আসবেন। ব্যাস, তারপর আর একটাও কথা না বলে হাবলা তার সাইকেলে উঠে চলে গেল। পরের দিন সকালে তাহলে আপনারা ফের নসিপুরে গিয়েছিলেন? তা গেছিলাম বই কি, গিয়ে দেখি হাবলার মা শুকনো মুখে বারান্দায় বসে আছেন। আমরা তাকে কিছু বলারও সুযোগ পেলুম না,
তার আগেই তিনি তার আঁচলের গিট খুলে 10 টাকার 5খানা নোট বের করে বললেন, কিছু মনে করো না বাবারা, পরশু রাত্রির থেকেই আমার ছেলে ধুম জ্বর, তাই তোমাদের হয়ে কাল খেলতে যেতে পারেনি। যে টাকাটা দিয়ে গেছলে সেটা ফিরিয়ে নিয়ে যাও বাবা। শুনে তো আমাদের চক্ষু চড়ক গাছ। হাবলা বাড়ুর যে কাল তাহলে সেমিফাইনালের খেলায় নামেনি, একেবারে তার মতন দেখতে যে লোকটা কাল 7-7টা গোল দিল, তাও হাফ টাইমের আগেই, সে তাহলে কে? এদিকে কৌশিক তার বাপের বকুনি খেয়ে চুপ করেছিল, কিন্তু কতক্ষণ আর মুখে কুলু পেটে বসে থাকবে। বলল, যা চলো, হচ্ছিল ফুটবলের গল্প, তো দুম করে সেটাকে আপনি ভূতের লাইনে ঠেলে দিলেন। সদানন্দবাবু এবারে বললেন, না না, এতে এত আশ্চর্য হবার কি আছে? ভূতেদের কি ফুটবল খেলার শখ হয় না? নরমুণ্ড দিয়ে গেন্ডুয়া খেলার ব্যাপারটা তাহলে এলো কোত্থেকে? ওহে বাপধন, আমাদের ময়দানে যারা বল পেটায় তাদের সবাই যে তোমার আমার মতো জেনুইন মানুষ তা কিন্তু ভেবো না। আছেন, ওই ভিড়ের মধ্যে তেনারাও 2-4 জন আছেন। কথাটা আর এগোলো না, কেননা এই সময়ই কলিং বেল বেজে উঠল। তার মিনিটখানেক বাদেই কাজের মেয়েটি এসে জানালো, শক্তিগড় থেকে এক ভদ্রলোক এসেছেন, দেখা করতে চান। তবে সেটা অন্য গল্প, আরেকদিন শোনাবো। আপাতত ময়দানে গেলে সতর্ক থাকবেন। কে বলতে পারে হাবলা বাণুজ্যের মতো কোনো প্লেয়ারের দেখা আপনিও পেয়ে যেতে পারেন। কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই গল্পডিয়ানকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারাও ইমেলের মাধ্যমে আমাদের গল্প পাঠাতে পারেন। সেই গল্প নির্বাচিত হলে আমরা কথা দিচ্ছি তা গল্পডিয়ানে পাঠ করব। আমাদের ইমেল আইডি গল্পের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও গল্পডিয়ানের নিয়মিত আপডেট পেতে ফেসবুকে গল্পডিয়ান দ্য স্টোরি টেলার এই পেজে যুক্ত হন। আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।